হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওতে আমরা JRBT2 গ্রুপ সি গ্রুপ ডি প্লাস ত্রিপুরা হাইকোর্টের স্পেসিফিক্যালি গ্রুপ ডি বা এলডিসিও তোমরা বলতে পারো, এই দুটো পরীক্ষার জন্য কম্বাইন্ড ক্লাসেস আমরা শুরু করছি। যেগুলো কম্বাইন্ড ক্লাসেস হবে সেগুলো আমরা আগে করাবো, তারপর ইন্ডিভিজুয়াল যে JRBTর আলাদা ক্লাস, হাইকোর্টের আলাদা ক্লাস, সেগুলো আমরা করাবো। ঠিক আছে, এখানে প্রশাসনিক যে ত্রিপুরার পরিকাঠামো, অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার অফ ত্রিপুরা, সেটা আমরা শুরু করছি। দেখো, আমরা ওভারডোজ দেব না তোমাদেরকে, জাস্ট এই অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার অফ ত্রিপুরাটা পড়াতে আমাদের 2-3টে ক্লাস লাগবে, কারণ আমরা বিশ্বাসী পরীক্ষা আরও বেশ কিছুদিন টাইম আছে, আমরা আস্তে আস্তে পুরো জিনিসটা কাভার করব। আমরা যদি এখন দৌড়ে যদি কাভার করতে যাই, তোমরাও কিন্তু কনফিউজ হয়ে যাবে। আমরা অলরেডি JRBT1 ইন্টারভিউর সময় আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার অফ ত্রিপুরাটা অলরেডি পড়িয়েছিলাম, তাও আমরা ভাবলাম আবার তোমাদের পড়িয়ে দিই, যেহেতু এখন দুটো ইম্পর্টেন্ট পরীক্ষা সামনে আসছে। মনে রাখবে, এখানে আমরা বিভিন্ন অনারেবল মিনিস্টার স্যার ম্যাডাম ওনাদের নামগুলো জানবো, কারা কোন দপ্তর, ওনাদের পোর্টফোলিও কি, ওনারা কি কি হোল্ড করছেন, কোন কোন দপ্তর আছে, ত্রিপুরা সরকারের আন্ডারে কি কি ডিপার্টমেন্ট আছে, তারপর হায়ারার্কিটা কি, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট সাব ডিভিশনের ব্যাপারে যা যা ইনফরমেশন তোমাদের দেওয়া উচিত সব কিছু আমরা এই ভিডিওতে দিয়ে দেবো। এরপরেও বলছি, শেষ হবে না আজকে, কারণ এটা অনেক বড় টপিক। সো আমরা গতকালকের ভিডিওতে অলরেডি বলে দিয়েছি অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার অফ ত্রিপুরাতে কি কি আসবে। তোমরা প্লিজ গতকালকের ভিডিওটা কিন্তু গিয়ে দেখে নিও। ঠিক আছে, ভিডিওটা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে। সমস্ত হাইকোর্টের চাকরি প্রত্যাশী বা TPSC চাকরি প্রত্যাশীও বলতে পারো, বা JRBT2 চাকরি প্রত্যাশীরা আমাদের এই ভিডিও দেখে গুরুত্বপূর্ণ ক্লাসটা যাতে করে নিতে পারে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ছিল তোমরা এগুলি ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর। আসন্ন ত্রিপুরার সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনেই অ্যাজ পার সিলেবাস, একদম আপডেটেড ফুল সিলেবাস, বিভিন্ন পরীক্ষার কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। প্রিমিয়াম কোয়ালিটি নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল, TPSC কম্বাইন 4, কম্বাইন 3 মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, আসন্ন 218টা পোস্টে সাব ইন্সপেক্টর ভ্যাকেন্সি, 100টা পোস্টে স্টেনোগ্রাফার ভ্যাকেন্সি, তারপর ত্রিপুরা হাইকোর্টের LDCPA গ্রুপ ডি ড্রাইভার পরীক্ষা, স্টেনো পরীক্ষা, তারপর SSC GD, CHSLM স্টেনোগ্রাফার, CGL, RRB, NTPC, RRB অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, RRB গ্রুপ ডি, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর বা PI রিক্রুটমেন্ট, JRBT2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, TRLM, TSR সমস্ত পরীক্ষার আমাদের কাছে কিন্তু নোটস তোমরা পেয়ে যাবে। সো আমাদের প্রিমিয়াম কোয়ালিটি নোটস তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। আমরা একদম পয়েন্ট টু পয়েন্ট ক্লাস করাবো, এক্সট্রা কিছু বলবো না। আর আজকের ক্লাসটা একটু ছোট হতে পারে, কেন? কারণ আমাদের কিছু আর্জেন্ট কাজ আছে। ঠিক আছে, তোমরা কিন্তু একটা খাতা কলম নিয়ে নোট করে রাখবে, আর এগুলো সবগুলো আমাদের নোটসে তোমরা পেয়ে যাবে। নোটসের জন্য 6033157164 কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এক্ষুনি কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, আমরা একদম বেসিক ইনফরমেশনগুলো বলে দিচ্ছি, ঠিক যেগুলো পরীক্ষায় আসবে, এক্সট্রা আমরা কিছু বলবো না। ঠিক আছে, মনে রাখবে, প্রথমে ডিটেলসে সব টপিক পড়তে হবে। তোমাদের একটা মেন ভুল হচ্ছে, প্রথম থেকেই তোমরা মনে করো MCQ, একটা চ্যাপ্টার থেকে 100টা MCQ প্র্যাকটিস করে নেই, বাস কমপ্লিট। একটা বাজে তোমাদের এই জিনিসটা কিন্তু তোমরা ফলো করো না। ঠিক আছে, এই স্বভাবটা কিন্তু খুব বাজে। কেন? কারণ এখন সিলেবাস মানে কন্টিনিউয়াসলি আপগ্রেড হচ্ছে এক্সামের প্যাটার্নগুলো। সো এই তোমরা যদি একটা মানে চ্যাপ্টার থেকে 500টা MCQ করে নাও, কি গ্যারান্টি যে এই 500টা থেকে আসবে? তাই প্রথমে তোমাদের ডিটেলসে পড়তে হবে সব কিছু। একটা টপিক বা একটা চ্যাপ্টার তোমরা যখন নেবে, সেটা ইন ডিটেলস, ইন ডেপথ, A to Z সব কিছু পড়তে হবে। তারপর MCQ তোমরা প্র্যাকটিস করবে, নিজেদের প্রিপারেশনটা কোন জায়গায় ঘাটতি আছে সেটা দেখার জন্য। ঠিক আছে, তাই আমরা প্রথমে ইন ডিটেলসে দেখবো, ডায়াগ্রাম বা পয়েন্ট
পয়েন্ট ওয়াইজ নোটস আমরা তোমাদের দেখাবো বা ফ্রি ক্লাসেসে আমরা বলে দেব। মনে রাখবে এই সবগুলো আমাদের কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি নোটসের পার্ট। তারপর আমরা তোমাদের এমসিকিউ প্র্যাকটিস করাবো। সব কিছুর একটা সিস্টেম আছে, সিস্টেমটা ফলো করে কিন্তু চলতে হবে, ঠিক আছে? মনে রাখবে ত্রিপুরা প্রশাসন কি করে চলছে, ত্রিপুরা প্রশাসন কি করে চলছে। দুজন হেড আছেন, একজন হচ্ছেন গভর্নর মানে রাজ্যপাল, যিনি হচ্ছেন শ্রী ইন্দ্রাসেনা রেড্ডি নাল্লু, আরেকজন হচ্ছেন মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার। বর্তমানে আমাদের 11তম মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রফেসর ডক্টর মানিক সাহা, ঠিক আছে? মনে রাখতে হবে চিফ মিনিস্টার ওনাকে অ্যাসিস্ট করার জন্য, ভালো করে শুনে রাখবে, চিফ মিনিস্টারকে অ্যাসিস্ট করার জন্য আছেন চিফ সেক্রেটারি। ভালো করে বুঝে রাখবে, চিফ সেক্রেটারি হচ্ছেন সেই আইএএস অফিসার বা সেই সেক্রেটারি কোনো দপ্তরের যিনার সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স আর যিনি সিনিয়র মোস্ট। এখন মানে যিনি চিফ সেক্রেটারি আছেন উনি যখন রিটায়ার করবেন, তারপর বর্তমানে বিভিন্ন দপ্তরে যেনারা প্রিন্সিপাল সেক্রেটারি বা সেক্রেটারি আছেন ওনাদের থেকে যাদের বেশি এক্সপিরিয়েন্স, যারা সিনিয়র, ওনাকে কিন্তু সিলেক্ট করা হবে, ঠিক আছে? এগুলো সবগুলো কিন্তু একদম বুঝে পড়তে হবে। আর চিফ সেক্রেটারিকে অ্যাসিস্ট করার জন্য প্রত্যেকটা দপ্তরের জন্য আছে কি প্রিন্সিপাল সেক্রেটারি। প্রিন্সিপাল সেক্রেটারিকে অ্যাসিস্ট করার জন্য প্রত্যেকটা দপ্তরে থাকে কি এডিশনাল সেক্রেটারি। এডিশনাল সেক্রেটারিকে অ্যাসিস্ট করার জন্য থাকে জয়েন্ট সেক্রেটারি, ঠিক আছে? আবার এখানে স্পেশাল সেক্রেটারিও কিন্তু থাকে, স্পেশাল সেক্রেটারি তোমাদের কিন্তু ভালো করে বুঝে রাখতে হবে, ঠিক আছে? জয়েন্ট সেক্রেটারি, স্পেশাল সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, তারপর থাকে কি ডেপুটি সেক্রেটারি, আন্ডার সেক্রেটারি। মনে রাখবে আন্ডার সেক্রেটারির পোস্টটা সেই টিসিএস অফিসার, ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার, যিনি মিনিমাম 7 থেকে 8 বছর মানে তোমরা বলতে পারো বিডিও বা ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট হয়ে কাজ করেছেন, উনাকে কিন্তু আন্ডার সেক্রেটারি পদটাও কিন্তু দেওয়া যেতে পারে, ঠিক আছে? আবার এমনও অনেক সার্ভিস আছে যেখানে প্রমোশন পেয়ে ডাইরেক্ট এলডিসি থেকে আন্ডার সেক্রেটারি হওয়া যায় প্রমোশন পেয়ে। আন্ডার সেক্রেটারি তোমরা বলতে পারো এমন একটা পোস্ট যেখান থেকে মানে তারপর প্রমোশন পেয়ে ডেপুটি হয়ে যায় কেউ, তারপর ডেপুটি থেকে স্পেশাল বা জয়েন্ট সেক্রেটারি হয়ে যায়, সেখান থেকে এডিশনাল, তারপর প্রিন্সিপাল সেক্রেটারি। জেনারেলি একজন ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার, টিসিএস অফিসার, একজন ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার উনি যতক্ষণ আইএএস এ প্রমোশন না পাচ্ছেন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে, তত দিন পর্যন্ত কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারি অ্যাটলিস্ট উনি কিন্তু হতে পারবেন না। এ টিসিএস অফিসার ক্যান গো আপ টু দ্য লেভেল অফ এডিশনাল সেক্রেটারি, দ্যাট টু এসএসজি, সিনিয়র মোস্ট যিনি টিসিএস অফিসার থাকবেন। তারপর ওনাদের প্রমোশন হয়, গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডিসাইড করে যে কাদেরকে আইএএস এ প্রমোশন বা প্রমোটেড করা হবে, তারপর দে ক্যান বিকাম দ্য সেক্রেটারি অফ এনি ডিপার্টমেন্ট আন্ডার গভর্নমেন্ট অফ ত্রিপুরা। অ্যাট প্রেজেন্ট মানে ত্রিপুরা সরকারের আন্ডারে যা যা দপ্তর আছে এই সিস্টেমেই কিন্তু চলছে। তারপর তোমরা চলে আসো, এই যে হায়ারার্কিটা, এটা তোমাদের হচ্ছে সেক্রেটারিয়েটের হায়ারার্কি। সেক্রেটারিয়েট কোথায়? সেক্রেটারিয়েট হচ্ছে মহাকরণ, মানে তোমরা বলতে পারো ত্রিপুরা প্রশাসনের হেড অফিস হচ্ছে সেক্রেটারিয়েট। এটা অবস্থিত হচ্ছে তোমাদের নিউ ক্যাপিটাল কমপ্লেক্স। দুটো ইম্পর্টেন্ট জায়গা আছে, একটা হচ্ছে সেক্রেটারিয়েট, আরেকটা হচ্ছে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। কি বলেছি? সেক্রেটারিয়েট, আরেকটা হচ্ছে ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। দুটোই কিন্তু পাশাপাশি একই জায়গায় অপোজিটে অবস্থিত, ঠিক আছে? একটার অপোজিটে আরেকটার বিল্ডিং। তার মধ্যে সেক্রেটারিয়েটেই অফিস হয় সমস্ত অনারেবল মিনিস্টারদের, সমস্ত সেক্রেটারিজদের, জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, আন্ডার সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ সেক্রেটারি, ওনাদের মেইন অফিস হয় কোথায়? সেক্রেটারিয়েট বা মহাকরণে। ওখান থেকে ওনারা সমস্ত কিছু পরিচালনা করেন বা ডাইরেকশন দেন। ওনারা সেখান থেকে সেক্রেটারি ওনারা ডাইরেকশন দিতে পারেন ডাইরেক্টর লেভেলের মানুষদেরকে বা আধিকারিকদেরকে, এডিশনাল ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর, বিভিন্ন দপ্তরের এই ডাইরেক্টর যেনারা আছেন বিভিন্ন দপ্তরে, ওনারা কিন্তু ডাইরেক্টরেট অফিসে বসেন। ডাইরেক্টরেট অফিসে ফর এক্সাম্পল ত্রিপুরা সরকারের যেই এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে, কৃষি দপ্তর, সেটার ডাইরেক্টরেট অফিস হচ্ছে কৃষি ভবন ফায়ার সার্ভিস আগরতলা। তেমনিভাবে হেলথ ডিপার্টমেন্টের ডাইরেক্টরেট অফিস হচ্ছে কোথায়?
তোমাদের পণ্ডিত নেহেরু কমপ্লেক্স গুর্খা বস্তি আগরতলাতে, ঠিক আছে। এভাবেই তোমাদের মনে রাখতে হবে। সেখানে ডাইরেক্টর লেভেলের যারা আধিকারিকরা আছেন ওনারা থাকেন, আর ওনাদের যদি কোনো ডিসিশন নিয়ে ফাইল অ্যাপ্রুভ করাতে হয় তখন কিন্তু আলটিমেটলি এইভাবেই কিন্তু আসে, একদম নিচের থেকে উপরে যায় কোনো ফাইল অ্যাপ্রুভালের জন্য, তারপর অনারেবল সিএম এর সাইন হয়ে গেলে চিফ সেক্রেটারি হয়ে তারপর কিন্তু সেটা নেমে আসে ডিপার্টমেন্টের কাছে, যাতে ইমপ্লিমেন্ট করা যায় যে জিনিসটা অনারেবল সিএম সদ্য অ্যাপ্রুভাল দিয়েছেন, ঠিক আছে। এইভাবেই চলে জিনিসটা। সো সেভাবেই মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের হেড অফিস বা ডাইরেক্টরেটে আছে ডাইরেক্টর, যিনি হচ্ছেন হেড। ডাইরেক্টর হচ্ছেন হেড, ওনাকে অ্যাসিস্ট করার জন্য থাকেন এডিশনাল ডাইরেক্টর, তারপর ডেপুটি ডাইরেক্টর, তারপর তোমরা চলে আসো মানে একদম গ্রুপ সি লেভেলের বা গ্রুপ বি লেভেলের, যেমন সেকশন অফিসার। তারপর এরপরে আসে তোমাদের কি, দেখে রাখো আমরা তোমাদের বলছি, প্রথম হচ্ছে এলডিসি, লোয়ার ডিভিশন ক্লার্ক, গ্রুপ সি নন গেজেটেড, ঠিক আছে। এর আগে থাকে কি গ্রুপ ডি, গ্রুপ ডির উপরে থাকে এলডিসি, গ্রুপ সি নন গেজেটেড। তারপর তোমাদের চলে আসে কি ইউডিসি, আর এটাকে অনেক অফিসে অ্যাসিস্ট্যান্টও বলে, ঠিক আছে। ইউডিসি মানে আপার ডিভিশন ক্লার্ক বা অ্যাসিস্ট্যান্ট। তারপর এখান থেকে প্রমোশন হয় হেড অ্যাসিস্ট্যান্ট বা মানে হেড ক্লার্কও বলা হয়, হেড ক্লার্ক, ঠিক আছে। তারপর সেখান থেকে হয়ে যায় ওএস, অফিস সুপারিনটেন্ডেন্ট, এটাই চলে গেল গ্রুপ বি নন গেজেটেড পোস্টে, গ্রুপ সি কমপ্লিট আপ টু হেড অ্যাসিস্ট্যান্ট। তারপর ওএস থেকে প্রমোশন পেয়ে হয়ে যায় এসও, এখান থেকে গ্রুপ বি গ্যাজেটেড পোস্ট শুরু। তারপর এসও থেকে চলে যায় আন্ডার সেক্রেটারি, আন্ডার সেক্রেটারি থেকে চলে যায় ডেপুটি সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি থেকে চলে যায় তারপর জয়েন্ট সেক্রেটারি, জয়েন্টের থেকে স্পেশাল সেক্রেটারি, স্পেশালের থেকে এডিশনাল সেক্রেটারি, এডিশনাল থেকে প্রিন্সিপাল সেক্রেটারি, তারপর চিফ সেক্রেটারি, তারপর চিফ মিনিস্টার। এইভাবে মহাকরণ বা সেক্রেটারিয়েটে কিন্তু হায়ারার্কিটা কিন্তু ডিজাইন করা আছে। মহাকরণ সেক্রেটারিয়েট, তোমরা যারা গেছো তোমরা দেখো, ভেরি ভেরি বিউটিফুল বিল্ডিং, সেখানে কিন্তু ডিজাইন করা আছে, হোয়াইট কালারের বিল্ডিং। সেটা ঠিক অপোজিটে কিন্তু ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ঠিক আছে। মনে রাখবে আগে এই লেজিসলেটিভ অ্যাসেম্বলিটা ছিল উজ্জয়ন্ত প্যালেসে, সেখানেই কাজ করা হতো, ঠিক আছে। এটা তোমাদের মনে রাখতে হবে, উজ্জয়ন্ত প্যালেসে কিন্তু আগে ছিল। তারপর সেটা কিন্তু পরে তখনের যিনি গভর্নর ডিওয়াই পাটিল উনি কিন্তু এসেই নতুন বিল্ডিংটা নিউ ক্যাপিটাল কমপ্লেক্সে উনি কিন্তু উদ্বোধন করেছিলেন, ঠিক আছে। এইভাবেই মনে রাখতে হবে। বর্তমানে এটা ওখানেই আছে, আর বিভিন্ন সেশন হয়। কিছুদিন আগে কিন্তু অ্যাসেম্বলিতে বাজেট সেশন গেছে, যেটার সমস্ত আপডেটস কিন্তু আমরা তোমাদের সাথে শেয়ার করেছি, ঠিক আছে। লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যে সেশনগুলো হয়, দেখো পুরো জিনিসটা বুঝে রাখবে। একটা হচ্ছে সেক্রেটারিয়েট, একটা হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি। লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে অপোজিশন প্লাস রুলিং যে এমএলএরা আছেন ওনারা বসে একসাথে বিভিন্ন ইস্যুস নিয়ে ওনারা সিদ্ধান্ত নেয়, বা অপোজিশনের কি মানে দাবি দেওয়া আছে সেগুলো শুনেন। তারপর সেখানে যেই দপ্তরের নির্দিষ্ট মন্ত্রীরা আছেন ওনারা শুনে এসে দপ্তরের আধিকারিকদেরকে নির্দেশ দেয় এইভাবে কাজগুলো করার জন্য। লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে মানে জানা হয় যে কি কাজ আছে, কি স্ট্যাটাস, বা সেখানে সবাই মিলে একত্রিত হয়ে মানে উইনিং যারা এমএলএসরা আছেন, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সবাই একত্রিত হয়ে একটা সামার সেশন হয়, একটা উইন্টার সেশন হয়, একটা বাজেট সেশন হয়, ঠিক আছে। ওনারা বছরে এমন করে 2-3 বার ওনারা বসে আলোচনা করেন। তারপর সেটার বেসিসে সেক্রেটারিয়েটে কিন্তু কাজ হয়। ইনফ্যাক্ট এটাও বলে দিই, সেক্রেটারিয়েটে এত ইম্পর্টেন্ট জায়গা এই সেক্রেটারিয়েট থেকে কি প্রশ্ন করবেন অপোজিশনরা ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে, সেটার উত্তর সেই দপ্তরের মন্ত্রীরা কি দেবেন, সেই আনসার শিটগুলো কিন্তু ফাইলে অ্যাপ্রুভ হয়। সেই ফাইলটাও কিন্তু সেক্রেটারিয়েট থেকেই কিন্তু ফাইনালি সেই দপ্তরের মন্ত্রীর হাতে প্রসেসিং এর পর দেওয়া হয়, ঠিক আছে। এটা তোমাদের মনে রাখতে হবে। বেসিক্যালি পার্মানেন্ট অফিস অফ অল দ্য মিনিস্টার্স অফ অল দ্য সেক্রেটারি লেভেল অফিসার্স, ঠিক আছে, বা আন্ডার সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, সবার হচ্ছে সেক্রেটারিয়েট। অন্যদিকে ডাইরেক্টর লেভেলের যিনারা আছেন ওনাদের অফিস হচ্ছে ডাইরেক্টরেট বা সেই দপ্তরের হেড অফিসে, ঠিক আছে। সেক্রেটারিয়েটটাও তোমাদের নিউ ক্যাপিটাল কমপ্লেক্সে অবস্থিত। মনে রাখবে আগে সেটা ছিল বীরচন্দ্র, যে এখন লাইব্রেরিটা আছে বীরচন্দ্র লাইব্রেরি,
সেটা কোথায়? সেটা হচ্ছে আখাউড়া রোডে। টিপিএসসি অফিসের ঠিক পাশে হচ্ছে বীরচন্দ্র স্টেট লাইব্রেরি, সেটাই ছিল পুরনো সেক্রেটারিয়েট আগে, ঠিক আছে। এটা এখন নতুনভাবে ক্যাপিটাল কমপ্লেক্সে 2009 সনে কিন্তু সেটা নিয়ে চলে যাওয়া হয়েছে, ঠিক আছে। সো সেখানেই আছে সমস্ত দপ্তরের হেড অফিস। ত্রিপুরায় যা যা কাজ হয় সব কিছুর ফাইনাল অ্যাপ্রুভেল সেক্রেটারিয়েটে গিয়ে হয়, সব কিছুর ফাইনাল অ্যাপ্রুভেল সমস্ত দপ্তর যা যা ত্রিপুরা সরকারের আন্ডারে আছে সবার সেক্রেটারি লেভেলের অফিসার্সরা সবাই বসেন সেক্রেটারিয়েটে। সবার ত্রিপুরার যেখানেই যে আধিকারিকরাই কাজ করছেন, যেই ডিস্ট্রিক্ট বা যেই সাব ডিভিশন বা যেই ব্লকে কাজ করছেন, সবার কোনো কিছু অ্যাপ্রুভেল করাতে গেলে বড় কিছু, তখন কিন্তু সেক্রেটারিয়েটে কিন্তু আসতে হয়, ঠিক আছে। ফান্ড রিলিজ, ঠিক আছে, ফর এক্সাম্পল ফান্ড রিলিজ বা কোনো টাকা লাগবে আরির সময় রিভাইস এস্টিমেট যখন হয়, তখন যদি কোনো প্রপোজাল দিতে হয় তখনও সেক্রেটারিয়েটে কিন্তু আসতে হয়। সো সেক্রেটারিয়েটের হায়ারার্কিটাও আমরা বলে দিয়েছি। অন্য অফিসেও এইভাবেই কিন্তু চলে, ঠিক আছে, অন্য অফিসে এইভাবেই চলে। গ্রুপ সি ক্যাটাগরির 2-3টে পোস্টের পরে গ্রুপ বি নন গ্যাজেটেড, তারপর গ্রুপ বি গ্যাজেটেড, তারপর ডাইরেক্ট আন্ডার সেক্রেটারি বা ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর, এই সমস্ত লেভেলে কিন্তু চলে যায় প্রমোশন পেয়ে। কিন্তু এখন প্রমোশন আটকে আছে, কারণ অ্যাডহক প্রমোশন সবখানে হচ্ছে। কারণ প্রমোশন একটা এসএলপি ফাইল করা আছে, যেটা অনেক আগে ফাইল করা হয়েছিল বাই প্রিভিয়াস গভর্নমেন্ট, সেটা এখনও কোনো রায় বেরোয়নি, যেটা একটা বিরাট ইস্যু হয়ে আছে সমস্ত স্টেট গভর্নমেন্টে, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এটা তোমাদের মনে রাখতে হবে, এই যে সেক্রেটারিয়েট বিল্ডিংটা যে আছে, এটাকে কি বলা হয়? সিভিল সেক্রেটারিয়েট, ত্রিপুরা সিভিল সেক্রেটারিয়েট, ঠিক আছে। এটাকেই বলা হয় হেডকোয়ার্টার অফ ত্রিপুরাস অ্যাডমিনিস্ট্রেশন। ত্রিপুরা প্রশাসনিক যে পরিকাঠামো আছে সেটা শুরুই হয় এই সেক্রেটারিয়েট থেকে, ঠিক আছে। মানে একদম হাইয়েস্ট লেভেল হচ্ছে সেক্রেটারিয়েট, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর মনে রাখবে 4 তলা বিল্ডিং, এটা মানে টোটাল 270টা রুম আছে সেখানে, ঠিক আছে। বেসিক্যালি তোমরা যদি নিউ ক্যাপিটাল কমপ্লেক্স যদি তোমরা মনেও না রাখতে পারো, খেজুর বাগান মনে রাখবে, সেই জায়গাতেই কিন্তু সিভিল সেক্রেটারিয়েটটা কিন্তু আগরতলায় অবস্থিত, ঠিক আছে। আর তখনের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন শ্রী মানিক সরকার, উনি নিউ ক্যাপিটাল কমপ্লেক্সের নতুন বিল্ডিংটা কিন্তু উদ্বোধন করেছিলেন। আর তখনের যিনি গভর্নর ছিলেন শ্রী ডিওয়াই পাটিল, উনি কিন্তু 2011 সনে উনি কিন্তু ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি নতুন বিল্ডিংটা নিউ ক্যাপিটাল কমপ্লেক্সে উদ্বোধন করেছিলেন। সব কিছু কিন্তু এভাবেই কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। আর মনে রাখবে অ্যাসেম্বলি বিল্ডিংটা টোটাল হচ্ছে 13,000 স্কোয়ার মিটার, 13,000 স্কোয়ার মিটারের বিল্ডিং। আর এটা বানানো হয়েছিল 30 কোটি টাকা, তখনের দিনে 30 কোটি টাকা খরচ করে, ঠিক আছে। সমস্ত অফিসিয়ালস বা অফিসার সবাইকে সেক্রেটারিয়েটে যেতে হয়, ঠিক আছে। আর সেক্রেটারিয়েটে কোনো ডিসিশন যদি ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে কিন্তু অ্যাসেম্বলিতে কিন্তু পাস করাতে হবে। সো বোথ আর ইন্টারলিঙ্কড টু ইচ আদার, অ্যাসেম্বলি অ্যান্ড সেক্রেটারিয়েট। তোমাদের যেহেতু তোমরা গভর্নমেন্ট চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের একদম জিনিসগুলো বুঝে নিতে হবে, শুধু এমসিকিউ পড়লে হবে না, কারণ এখন অনেক টাইম আছে। আস্তে আস্তে পরও দেখবে ডিটেলসে পড়লে তোমাদের কিন্তু কোনো অসুবিধা তোমাদের আর হবে না, ঠিক আছে। মনে রাখবে তোমাদের অনেক সময় পরীক্ষাতে তোমাদের সেক্রেটারির নাম বা চিফ সেক্রেটারির নামও কিন্তু মানে জিজ্ঞেস করতে পারে। তার জন্য আমরা সবগুলো তোমাদের যতটুকু আমাদের মানে মাইন্ডে আছে ততটুকু আমরা বলে দেব, ঠিক আছে। কি কি দপ্তর আছে দেখে রাখো। ত্রিপুরা সরকারের আন্ডারে টোটাল 26টা দপ্তর আছে। 26 এগ্রিকালচার, এনিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, কোঅপারেশন, এডুকেশন, ইলেকশন, ফিনান্স, ফিশারিজ, ফুড, সিভিল সাপ্লাইস অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স মানে খাদ্য দপ্তর, বন দপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, হোম মানে স্বরাষ্ট্র দপ্তর, ইনফরমেশন কালচারাল অ্যাফেয়ার্স অ্যান্ড ট্যুরিজম ডিপার্টমেন্ট, ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট, লেবার ডিপার্টমেন্ট, প্ল্যানিং ডিপার্টমেন্ট, ল মানে আইন দপ্তর, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, রেভিনিউ বা রাজস্ব দপ্তর, পাওয়ার, রুরাল ডেভেলপমেন্ট, গ্রামোন্নয়ন দপ্তর, সায়েন্স টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, আরবান ডেভেলপমেন্ট, এসসি ওয়েলফেয়ার, ওবিসি অ্যান্ড মাইনরিটিস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। এই 26টা দপ্তরে প্রত্যেকটা দপ্তরে একজন সেক্রেটারি কিন্তু মানে কি করছেন, উনি সেই দপ্তরের দায়িত্বে কিন্তু আছেন, ঠিক আছে। এখন বর্তমানে যিনি চিফ সেক্রেটারি আছেন ত্রিপুরার, উনার নাম হচ্ছে শ্রী জিতেন্দ্র কুমার সিনহা। শ্রী জিতেন্দ্র, JITENDRA, জিতেন্দ্র কুমার সিনহা, হি ইজ অ্যান IAS অফিসার, ঠিক আছে।
প্রিন্সিপাল সেক্রেটারি প্রত্যেকটা ডিপার্টমেন্টের আছে। ফর এক্সাম্পল বলে দিই কিছু কিছু, যেমন এগ্রিকালচার ডিপার্টমেন্টের মানে সেক্রেটারি আছে আলাদা, ঠিক আছে। তারপর অ্যানিমাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সেক্রেটারি আছে আলাদা। এডুকেশন ডিপার্টমেন্টে একটা আছে হায়ার এডুকেশন আর একটা আছে সেকেন্ডারি এডুকেশন, যেমন সেক্রেটারি হচ্ছেন শ্রী রাভাল হেমেন্দ্র কুমার, ঠিক আছে। তেমনিভাবে ইলেকশনের জন্য আছে। ফিনান্সের আছে যেমন অপূর্ব রায়, শ্রী অপূর্ব রায়, ঠিক আছে। যেমন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের সেক্রেটারি আছেন শ্রী কিরণ গিত্তে, উনি সেক্রেটারি অফ পিডব্লিউডি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ইত্যাদি দপ্তরে, ঠিক আছে। অনেক কিছু আছে এখানে। প্রত্যেকটা দপ্তরের সেক্রেটারি আমরা এখন বললাম না কেন, কারণ এগুলো চেঞ্জ হতে থাকে। ওনাদের রেসপন্সিবিলিটি বা ওনাদের দায়িত্ব কিন্তু নোটিফিকেশন বের করে গভর্নমেন্ট থেকে কিন্তু 2-3 মাস পর পর কিন্তু চেঞ্জ করা হয়, ঠিক আছে। তার জন্য পরীক্ষার ঠিক আগে এই জিনিসটা আমরা তোমাদের রিভাইজ করে দেবো যে তখন মানে তখন কোন দপ্তরের কারা প্রিন্সিপাল সেক্রেটারি বা সেক্রেটারি পোস্টে ওনারা আছেন, ঠিক আছে। এই দপ্তরগুলো ত্রিপুরা সরকারের আন্ডারে আছে। আর দপ্তরের কি হায়ারার্কি হয় সব কিছু কিন্তু তোমরা আশা করি বুঝতে পেরেছো। এই স্লাইডে তোমাদের কোনো প্রবলেম নেই, যদি কোনো প্রবলেম থাকে নিচে তোমরা কমেন্টস করে জানাতে পারো, ঠিক আছে। নেক্সট তোমরা জেনে রাখো, অ্যাজ অফ 22শে জুন 2025 কোন দপ্তরের মন্ত্রী কারা কারা আছেন 22শে জুন 2025-এর হিসেবে, ঠিক আছে। দেখো নেক্সট অ্যাসেম্বলি ইলেকশন 2028-এর আগে এই লিস্টটা পরিবর্তন হবে না, আর 28-এর আগে জেআরবিটি হাইকোর্ট সব পরীক্ষাই হয়ে যাবে। সো এই লিস্টটা তোমরা কিন্তু ফাইনাল ধরতে পারো, ঠিক আছে। আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ, ওনার আন্ডার আছে হোম, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, পিডব্লিউডি, রেভিনিউ ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট সহ বিভিন্ন যেই গুরুত্বপূর্ণ দপ্তরগুলো, ঠিক আছে। যেই দপ্তরগুলো আমরা এখন বলবো এগুলো ছাড়া যা যা দপ্তরের নাম আসবে সবগুলো তোমরা পরীক্ষায় আসলে মার্ক করবে অনারেবল সিএম এর নাম, ওনার আন্ডারই কিন্তু আছে সেগুলো, ঠিক আছে। মোস্ট সিনিয়র মিনিস্টার অফ দ্য ত্রিপুরা ক্যাবিনেট শ্রী রতনলাল নাথ, আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ, উনি যখন ত্রিপুরার বাইরে কোনো ভিজিটে যান বা কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে যান তখন কিন্তু সাময়িক সময়ের জন্য মানে চিফ মিনিস্টারের দায়িত্ব কিন্তু দিয়ে যান অনারেবল যে সিনিয়র মোস্ট লিডার শ্রী রতনলাল নাথ, ওনার হাতে। ওনার কনস্টিটিউয়েন্সি হচ্ছে মোহনপুর, ঠিক আছে। মনে রাখতে হবে এভাবে প্রত্যেক কিছু সবটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, কারণ কোনটা কোনখান থেকে হঠাৎ করে জিজ্ঞেস করে কেউ কিন্তু বলতে পারে না, ঠিক আছে। শ্রী রতনলাল নাথ ওনার হাতে যে ওনার কাছে যে যে দপ্তরের পোর্টফোলিওগুলো আছেন সেগুলো হচ্ছে পাওয়ার, বিদ্যুৎ দপ্তর, কৃষি দপ্তর, আইন দপ্তর, আইনের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স ও ইলেকশন ডিপার্টমেন্ট, ঠিক আছে। পার্লামেন্টারি অ্যাফেয়ার্স ছাড়া বাকি জায়গাগুলো লর আছে অনারেবল সিএম ডক্টর মানিক শাহর হাতে। ডিফারেন্সগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। তারপর অনারেবল ফিনান্স মিনিস্টার শ্রী প্রাণজিৎ সিংহ রায়, ওনার আন্ডারে আছে ফিনান্স, প্ল্যানিং এর কোঅর্ডিনেশন আর আইটি বা ইনফরমেশন টেকনোলজি। তারপর অনারেবল মিনিস্টার শ্রীমতী শান্তনা চাকমা, ওনার কনস্টিটিউয়েন্সি হচ্ছে পেচারথল, ঠিক আছে। ওনার আন্ডারে যেই দপ্তরগুলো আছে সেগুলোর নাম হচ্ছে ইন্ডাস্ট্রি, কমার্স, শিল্প বাণিজ্য দপ্তর, জেল, স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে যে জেল আছে সেটা জেল পুলিশ, ঠিক আছে। তারপর ওবিসি ওয়েলফেয়ার, এই সবগুলো পোর্টফোলিও এই দপ্তরগুলো কিন্তু ওনার আন্ডারে আছে। তারপর অনারেবল মিনিস্টার শ্রী শুক্লা চরণ নোয়াতিয়া, ওনার আন্ডারে আছেন ডিপার্টমেন্ট অফ কোঅপারেশন, ট্রাইবাল ওয়েলফেয়ার, প্রিমিটিভ গ্রুপস, ঠিক আছে। তারপর মাইনরিটি ওয়েলফেয়ার। তারপর নেক্সট হচ্ছেন ডাইনামিক মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী, ওনার আন্ডারে আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট, খাদ্য দপ্তর, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, পরিবহন দপ্তর ও ট্যুরিজম দপ্তর, পর্যটন দপ্তর। খাদ্য, পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী হচ্ছেন অনারেবল মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরী, উনিই কিন্তু সরকারের স্পোক্স পার্সন, গভর্নমেন্ট যখন কোনো সিদ্ধান্ত নেয় সেগুলো মিডিয়ার সামনে এসে বলার দায়িত্ব কিন্তু অনারেবল মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরীর, ঠিক আছে। ওনার কনস্টিটিউয়েন্সি হচ্ছে মজলিশপুর, সবকিছু কিন্তু ভালো করে মনে রাখতে হবে। তারপর যিনি মন্ত্রী আছেন অনারেবল মিনিস্টার শ্রী টিঙ্কু রায়, ঠিক আছে। শ্রী টিঙ্কু রায় উনি যেই দপ্তরগুলো হোল্ড করছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন বলছি, কারণ রিসেন্টলি তোমাদের যে জেআরবিটি পরীক্ষা গেছিল তখন সেটাও কিন্তু হয়েছিল লেবার ডিপার্টমেন্টের আন্ডারে, ডাইরেক্টরেট অফ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জেস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং, সেটাও কিন্তু লেবার ডিপার্টমেন্টের আন্ডারে, ঠিক আছে। সো লেবার ডিপার্টমেন্টের মন্ত্রী হচ্ছেন শ্রী টিঙ্কু রায়। ওনার আন্ডারে আরও কী কী দপ্তর আছে, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস আর সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশন, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে। তারপর শ্রী বিকাশ দেববর্মা, ঠিক আছে। শ্রী বিকাশ দেববর্মা, আচ্ছা। অনারেবল মিনিস্টার শ্রী টিঙ্কু রায়, ওনার কনস্টিটিউয়েন্সি হচ্ছে চণ্ডীপুর,
এটা কিন্তু ত্রিপুরা নর্থ ডিস্ট্রিক্টের দিকে, ঠিক আছে, ঊনকোটি ডিস্ট্রিক্টের দিকে, চণ্ডীপুর। তারপর হচ্ছেন বিকাশ দেববর্মা, অনারেবল মিনিস্টার শ্রী বিকাশ দেববর্মা, ওনার আন্ডারে যেই পোর্টফোলিওগুলো আছেন যে বা যেই দপ্তরগুলো আছেন সেগুলো হচ্ছে ট্রাইবাল ওয়েলফেয়ার, হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফটস অ্যান্ড সেরিকালচার আর স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। তারপর অনারেবল মিনিস্টার শ্রী সুধাংশু দাস, ওনার আন্ডারে যেই কনস্টিটিউয়েন্সিস মানে সরি যেই পোর্টফোলিওটা আছেন সেই দপ্তরগুলো হচ্ছেন এসসি ওয়েলফেয়ার, অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আর ফিশারিজ ডিপার্টমেন্ট। তারপর অনারেবল মিনিস্টার শ্রী অনিমেষ দেববর্মা, ওনার হাতে যেই দপ্তরগুলো আছেন সেগুলো হচ্ছে ফরেস্ট, বন দপ্তর, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি আর সায়েন্স টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট। এছাড়াও মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ ফর ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স আছেন শ্রী বৃষকেতু দেববর্মা। এই পোস্টার মানে কি? মিনিস্টার অফ স্টেট মানে উনি মানে যিনি ক্যাবিনেট মন্ত্রী আছেন ফর ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স, ওনাকে অ্যাসিস্ট করার জন্য উনি আছেন, কিন্তু উনি ডাইরেক্টলি কিন্তু ক্যাবিনেটের সাথে জড়িত না। যখন ক্যাবিনেট মিটিং হয়, স্টেটের জন্য যখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, তখন কিন্তু আমরা এই যে অনারেবল মিনিস্টার স্যার ম্যাডাম ওনাদের নাম বললাম, সবাই কিন্তু ওখানে উপস্থিত থাকেন ইফ দে আর অ্যাভেলেবল ইন দ্য স্টেট টু অ্যাটেন্ড দ্য মিটিং, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে। তারপর তোমাদের নেক্সট চলে যাচ্ছ অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার অফ ত্রিপুরাতে। নেক্সট যে জিনিসটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট অ্যান্ড সাব ডিভিশনস অফ ত্রিপুরা। জেলা ও মহকুমা কি কি আছে ত্রিপুরায় সবগুলোর নাম তোমাদের জেনে রাখতে হবে, ঠিক আছে। ত্রিপুরাতে তোমরা সবাই জানো 8টা ডিস্ট্রিক্ট আছে, 23টা সাব ডিভিশন আছে, 58টা ব্লক আছে, 45টা রেভিনিউ সার্কেল আছে, সব কিছু আমরা তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে, একটু ওয়েট করো। ত্রিপুরাতে 8টা ডিস্ট্রিক্ট আছে। প্রথম ত্রিপুরা যখন শুরু হয়েছিল তখন একটা ছিল, তারপর 1970 সনে, ঠিক আছে, সেটাকে বাইফার্কেট করে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট আর ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট কিন্তু করা হলো, ঠিক আছে। তারপর আস্তে আস্তে যেমন 1995 এলো ধলাই ডিস্ট্রিক্ট, ঠিক আছে। ধলাই ডিস্ট্রিক্ট নিয়ে আরও কিছু কথা আছে, সেটা আমরা তোমাদের বলে দেবো, ঠিক আছে। অনেক কিছু জানার আছে, সবগুলো একটা ক্লাসে পসিবল না, তোমরা একটু বোঝার চেষ্টা করো, আমাদের অন্য কাজ থাকে, ঠিক আছে। তাই যতটুকু সম্ভব আমরা যা শুরু করেই দিলাম, যেহেতু আমরা প্রমিস করেছিলাম। 8টা ডিস্ট্রিক্ট হচ্ছে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার হচ্ছে ধর্মনগর, ঊনকোটি ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার হচ্ছে কৈলাসহর, ধলাই ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার হচ্ছে আমবাসা। যেগুলো নিউ, সেই ডিস্ট্রিক্টগুলো 2012তে কিন্তু ফর্ম করা হয়েছিল, ঠিক আছে। ধলাই ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার হচ্ছে আমবাসা, কিন্তু হেডকোয়ার্টারের যে বিল্ডিংটা ধলাই ডিস্ট্রিক্টে সেটা জওহরনগরে অবস্থিত। ডিফারেন্স জেনে রাখবে, হেডকোয়ার্টারটা হচ্ছে আমবাসা, ঠিক আছে, কিন্তু যেই বিল্ডিংটা হেডকোয়ার্টারের সেটা হচ্ছে জওহরনগরে, ঠিক আছে, মানে ডিএম অফিস তোমরা বলতে পারো। খোয়াই ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার হচ্ছে খোয়াই, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার হচ্ছে আগরতলা, সিপাহীজলা ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার হচ্ছে বিশ্রামগঞ্জ, গোমতী ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার হচ্ছে উদয়পুর, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার হচ্ছে বিলুনিয়া, ঠিক আছে। ধলাই ডিস্ট্রিক্ট কিন্তু 1995-এ ফর্ম করা হয়েছিল নতুনভাবে, যেখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে, তখন সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে ছিল অমরপুর, এখন যেটা গোমতী ডিস্ট্রিক্টের আন্ডারে, এই অমরপুরের কিছু জায়গা কিন্তু ধলাই ডিস্ট্রিক্টে দিয়ে দেওয়া হয়েছে, মানে ধলাই ডিস্ট্রিক্টের আন্ডারে দেওয়া হয়েছে, যার জন্য ডুম্বুর যখন তোমাদের জিজ্ঞেস করবে ডুম্বুর কোথায় অবস্থিত, ইট ইজ ইন ধলাই ডিস্ট্রিক্ট, নট গোমতী ডিস্ট্রিক্ট, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তারপর দেখে রাখো প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হেড করেন একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড কালেক্টর, ডিএম। যখন কেউ আইএএস পরীক্ষা ক্লিয়ার করে আসেন, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ইউপিএসসি ক্লিয়ার করে আসেন, প্রথমেই কিন্তু উনাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করা হয় না, উনাকে কিন্তু কালেক্টর, অ্যাসিস্ট্যান্ট কালেক্টর পোস্ট দেওয়া হয়। তারপর সেখান থেকে কালেক্টর, তারপর এক্সপিরিয়েন্স হতে থাকলে সেখান থেকে এসডিএমও দেওয়া হতে পারে, তারপর কিন্তু ডিএম দেওয়া হয়, ডিএম এর দায়িত্ব কিন্তু দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এক্সপিরিয়েন্স থাকলেই কিন্তু একদম ডাইরেক্টলি ডিএমএ কিন্তু একদম প্রবেশনারি অফিসার অবস্থায় কেউই কিন্তু ডিএম কিন্তু হতে পারে না ডাইরেক্টলি। প্রথম হয় অ্যাসিস্ট্যান্ট কালেক্টর, তারপর কালেক্টর, তারপর ওনাকে এসডিএমও দেওয়া হতে পারে কোনো সাব ডিভিশনের দায়িত্বে। তারপর আস্তে আস্তে যখন এক্সপিরিয়েন্স বাড়ে, দেন হি অর শি ক্যান বি ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড কালেক্টর। উনি হচ্ছেন ডিস্ট্রিক্টের হেড, ওনার আন্ডারেই ডিস্ট্রিক্টের সব কাজ হয়, ওনার আন্ডারেই ডিস্ট্রিক্টের সমস্ত ফান্ড স্যাংশন হয়, ওনার আন্ডারে ওভারঅল ডিস্ট্রিক্টের ডেভেলপমেন্ট কিন্তু হয়, ঠিক আছে। প্রত্যেকটা সাব ডিভিশন মানে সাব ডিভিশনকে হ্যান্ডেল করার জন্য সাব ডিভিশনাল অফিসার বা এসডিএম আছেন, এই এসডিএম ডিএম এন্ড কালেক্টরের নির্দেশে উনি কিন্তু কাজ করেন, ঠিক আছে। কোনো সাব ডিভিশনে কোনো উন্নয়নের কাজ করা পসিবল না ডিএম এর পারমিশন ছাড়া, আর এসডিএম
পারমিশনের জন্য কিন্তু ডিএম কে পাঠান। যদি কোনো বড় কোনো ফান্ড দরকার হয় বা কোনো কাজের অ্যাপ্রুভাল দরকার হয়, দেন এই ডিএম এর থ্রুতে তারপর ডাইরেক্টর হয়ে সেক্রেটারি লেভেলে হয়ে মিনিস্টার লেভেলে কিন্তু চলে যায়। ঠিক আছে, হায়ারার্কিগুলো বুঝতে হবে ত্রিপুরার অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারটা বুঝতে গেলে। তারপর আছে কি ব্লক, প্রত্যেকটা ব্লক হেড করেন একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার, যিনি হন একজন টিসিএস অফিসার, ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে। আর প্রথমেই কেউ ত্রিপুরা সিভিল সার্ভিস পরীক্ষা ক্লিয়ার করে কেউ কিন্তু বিডিও হয় না, প্রথম হয় ডেপুটি কালেক্টর এন্ড ম্যাজিস্ট্রেট। মিনিমাম এখানে 5 বছর বা 4-5 বছর থাকার পর তারপর কিন্তু বিডিও হিসেবে ওনাকে কিন্তু দায়িত্ব দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, বিডিওর পর যখন ওনার এক্সপিরিয়েন্স বাড়ে ওনাকে এসডিএম দেওয়া হয়, তারপর উনি সেখানে এডিএমও হতে পারেন। তারপর দেখা গেছে সিনিয়র মোস্ট যেনারা টিসিএস অফিসার, ওনারা প্রমোশন পেয়ে যখন সিনিয়র সিলেকশন গ্রেড মানে এসএসজি গ্রেডে যখন চলে যায় ওনাদেরকে কিন্তু ডিএম এর দায়িত্বও কিন্তু দেওয়া হতে পারে। ঠিক আছে, সো তোমরা জেনে রাখো, আমরা কিন্তু এগুলো আর পড়াবো না, কারণ আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। আমরা চাই কোনো কোশ্চেন যাতে তোমাদের মিস না হয় অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার অফ ত্রিপুরা থেকে, প্রত্যেকটা অ্যাসপেক্ট আমরা আস্তে আস্তে কভার করব। ঠিক আছে, সো কোন কোন ডিস্ট্রিক্ট, সেটার হেডকোয়ার্টার কোথায়, সাব ডিভিশন কি, ব্লকস কোনগুলো, এগুলো তোমাদের মনে রাখতে হবে। আর মিউনিসিপালস তোমরা মনেও রাখতে পারো, না মনে রাখলেও হবে। যেমন ধলাই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হচ্ছে আমবাসা, সাব ডিভিশন আছে 4টে, কমলপুর, আমবাসা, লংতরাই ভ্যালি, গন্ডাছড়া। ডেভেলপমেন্ট ব্লকসগুলো তোমাদের মনে না রাখলেও হবে, কারণ সেগুলো থেকে সেলডম কোশ্চেন জিজ্ঞেস করা হয়, সাব ডিভিশন থেকে কিন্তু বেশি কোশ্চেন জিজ্ঞেস করা হয়। ডেভেলপমেন্ট বক্স আছে সালেমা, দুর্গাচুমনি, আমবাসা, মনু, ছামনু, ডুম্বুরনগর, রৈস্যাবাড়ি। ঠিক আছে, আর মিউনিসিপালি মানে কি বলবো, নগর পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি যা যা আছে এই ডিস্ট্রিক্টের আন্ডারে সেগুলো হচ্ছে কমলপুর আর আমবাসা মিউনিসিপাল কাউন্সিল আর কমলপুর নগর পঞ্চায়েত। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখবে মিউনিসিপাল কাউন্সিল যেগুলো থাকে সেগুলোতে কিন্তু জনসংখ্যা বেশি হয় কম্পেয়ার টু নগর পঞ্চায়েত। সেগুলো আমরা পড়াবো, পলিটিক্স ক্লাসে অলরেডি পড়িয়েছি, দ্যাট ইজ এ ডিফারেন্ট টপিক, সেগুলো আমরা একদিন পড়িয়ে দেবো। ঠিক আছে, যদি সময় হয় আমরা পড়িয়ে দেবো। তারপর সিপাহীজলা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হচ্ছে বিশ্রামগঞ্জ, সাব ডিভিশন আছে বিশালগড়, জম্পুইজলা, সোনামুড়া, ব্লক আছে বিশালগড়, জম্পুইজলা, মেলাঘর, কাঠালিয়া, বক্সনগর। তারপর খোয়াই ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার হচ্ছে খোয়াই, সাব ডিভিশন আছে খোয়াই, তেলিয়ামুড়া, ব্লক আছে খোয়াই, তুলাশিকর, পদ্মবিল, তেলিয়ামুড়া, কল্যাণপুর, মুঙ্গিয়াকামি। ঠিক আছে, তারপর নেক্সট তোমরা এগুলো মনে রাখতে পারো মিউনিসিপাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতের নামগুলো, যেমন খোয়াইয়ের আন্ডার আছে খোয়াই মিউনিসিপাল কাউন্সিল আর তেলিয়ামুড়া মিউনিসিপাল কাউন্সিল। তেমনিভাবে সিপাহীজলা ডিস্ট্রিক্টের আন্ডার আছে বিশালগড় মিউনিসিপাল কাউন্সিল, সোনামুড়া নগর পঞ্চায়েত, মেলাঘর মিউনিসিপাল কাউন্সিল। ঠিক আছে, তারপর গোমতী ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার হচ্ছে উদয়পুর, সাব ডিভিশন হচ্ছে উদয়পুর, অমরপুর আর কারবুক। অমরপুর কিন্তু আগে ছিল সাউথ ডিস্ট্রিক্টের আন্ডারে, তারপর কিন্তু বাইফার্কেট করে কিন্তু গোমতী ডিস্ট্রিক্ট আনা হলো, যেটার হেডকোয়ার্টার হচ্ছে উদয়পুর। কি কি ব্লক আছে দেখে রাখো, মাতাবাড়ি, কাকরাবন, কিল্লা, অমরপুর, ওমপি, কারবুক, শিলাচড়ি। ঠিক আছে, উদয়পুর মিউনিসিপাল কাউন্সিল আছে আর অমরপুর নগর পঞ্চায়েত কিন্তু আছে। তারপর 59 ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার হচ্ছে কৈলাসহর। কি কি সাব ডিভিশন আছে, কুমারঘাট আর কৈলাসহর। ঠিক আছে, তারপর ব্লক আছে কুমারঘাট, পেচারথলার, গৌরনগর। মিউনিসিপাল কাউন্সিল বা তোমরা বলতে পারো নগর পঞ্চায়েত কি কি আছে, কুমারঘাট মিউনিসিপাল কাউন্সিল আর কৈলাসহর মিউনিসিপাল কাউন্সিল। তারপর নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, উত্তর ত্রিপুরা জেলার হেডকোয়ার্টার হচ্ছে ধর্মনগর, সাব ডিভিশন আছে ধর্মনগর, কাঞ্চনপুর, পানিসাগর। মানে তোমাদের ব্লক আছে কি কদমতলা, যুবরাজনগর, দসদা, জম্পুইহিল, লালজুরি আর পানিসাগর। মিউনিসিপাল কাউন্সিল আছে ধর্মনগর মিউনিসিপাল কাউন্সিল। ঠিক আছে, টোটাল আছে 58টা ব্লক, 45টা রেভিনিউ সার্কেল, 35টা পঞ্চায়েত সমিতি, 40টা ব্লক অ্যাডভাইজারি কমিটি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা স্টার মার্ক দিয়ে রাখতে পারো, এটা কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে, টিপিএসসি পরীক্ষাতেও কিন্তু আসে। ঠিক আছে, অলরেডি আমরা এখানে লিখে রেখেছি ধলাই ডিস্ট্রিক্ট কিন্তু 1995 সনে ফর্ম করা হয়েছিল নর্থ ত্রিপুরা আর সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের কিছু পার্ট নিয়ে, ইনক্লুডিং অমরপুর সাব ডিভিশনেরও কিছু পার্ট নিয়ে। কোন পার্টটা, ডুম্বুরের সাইডটা, যেটা এখন বর্তমানে ধলাই জেলাতে অবস্থিত। এটা কোশ্চেনও এসেছিল, ডুম্বুর ইজ সিচুয়েটেড ইন হুইচ সাব ডিভিশন। অনেকেই কিন্তু ভুল করে মানে সরি হুইচ ডিস্ট্রিক্ট, অনেকেই কিন্তু ভুল করে কিন্তু মার্ক করে দিয়ে এসছে কি গোমতী ডিস্ট্রিক্ট। অ্যাকচুয়ালি কারেক্ট আনসার ইজ ধলাই ডিস্ট্রিক্ট, সেটা 1995-এ কিন্তু বাইফার্কেট করা হয়েছিল। ঠিক আছে, তেমনিভাবে সাউথ ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা জেলার হেডকোয়ার্টার হচ্ছে বিলুনিয়া, সাব ডিভিশন আছে শান্তির বাজার, বিলুনিয়া, সাব্রুম। আর ব্লক আছে বগাফা, জোলাইবাড়ি, ঋষ্যমুখ, রাজনগর, ভারতচন্দ্রনগর, সাতচাঁদ, রূপাইছড়ি, পোয়াংবাড়ি। ঠিক আছে, মিউনিসিপাল কাউন্সিল আছে, মিউনিসিপাল কাউন্সিল আর নগর পঞ্চায়েত আছে শান্তির বাজার মিউনিসিপাল কাউন্সিল, বিলুনিয়া মিউনিসিপাল কাউন্সিল, সাব্রুম নগর পঞ্চায়েত। তেমনিভাবে ওয়েস্ট ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা জেলার হেডকোয়ার্টার হচ্ছে আগরতলা, সাব ডিভিশন আছে 3টে, সদর, মোহনপুর, জিরানি। আগরতলা কিন্তু সদর সাব ডিভিশনে অবস্থিত। ঠিক আছে, তারপর ব্লক আছে কি কি, ডুকলি, মোহনপুর, হেজামারা, লেপুঙ্গা, জিরানিয়া, মান্দাই। ঠিক আছে,
আর মিউনিসিপাল কর্পোরেশন বা কাউন্সিল কি কি আছে? আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন বা এএমসি, দ্য ভেরি ফেমাস এএমসি, আর রানীর বাজার মিউনিসিপাল কাউন্সিল। ঠিক আছে, এগুলো তোমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে। ইট ইজ অলসো এ পার্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার অফ ত্রিপুরা। কারণ কোন ডিস্ট্রিক্টের কটা সাব ডিভিশন আর কটা ব্লক আর হেডকোয়ার্টার কোথায় সেগুলো না জানলে সেখান থেকেই তো শুরু হয় গ্রাসরুট লেভেলের অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারটা শুরু। তার জন্য এগুলো কিন্তু জেনে রাখতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের দেখে রাখো। আমরা আরো ডেমোগ্রাফিক ডেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি অ্যাজ পার, মনে রাখবে 2011 সেন্সাস। 2011 সেন্সাসের পরে করোনার জন্য নেক্সট সেন্সাস কিন্তু হয়নি, তাই আমাদের যেই বইয়ে যেই জিনিসগুলো লেখা থাকে, যে ডেটাগুলো সবগুলো কিন্তু অ্যাজ পার 2011 সেন্সাস। যেমন দেখে রাখো, ধলাই ডিস্ট্রিক্ট টোটাল এরিয়া হচ্ছে 2400 কিলোমিটার স্কোয়ার, জনসংখ্যা হচ্ছে 3,77,988। মনে রাখবে ধলাই ডিস্ট্রিক্ট সোসিও ইকোনমিক দিকে কিন্তু সবচেয়ে মানে এত উন্নত না, সবচেয়ে লেস উন্নত তোমরা বলতে, সবচেয়ে কম উন্নত ডিস্ট্রিক্ট হচ্ছে ধলাই ডিস্ট্রিক্ট। হেডকোয়ার্টার হচ্ছে আমবাসা, হেডকোয়ার্টার অফিসটা জওহরনগরে অবস্থিত। ঠিক আছে, সেক্স রেশিও হচ্ছে 945। ঠিক আছে, আর লিটারেসি হচ্ছে সাক্ষরতার হার হচ্ছে 86.82%। ডেন্সিটি মানে প্রত্যেক কিলোমিটার স্কোয়ারে কতজন মানুষ থাকে সেটা হচ্ছে 157। ঠিক আছে, সেক্স রেশিও হচ্ছে প্রত্যেকটা 1000 জন পুরুষের মধ্যে কতজন ফিমেল আছেন সেটা হচ্ছে সেক্স রেশিও। সেগুলো কিন্তু আসতে পারে যে কোন ডিস্ট্রিক্টে লিটারেসি বেশি, সেক্স রেশিও সবচেয়ে কম, পপুলেশন বেশি, কোন ডিস্ট্রিক্টের এরিয়া সবচেয়ে বড়, তার জন্য কিন্তু আমরা এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু নোট করে রাখো। ঠিক আছে, দেখো আমরা এখানে লিখেও রেখেছি, ইনিশিয়ালি ত্রিপুরা একটা ডিস্ট্রিক্ট স্টেট ছিল, 1970 এটাকে ভাগ করে দেওয়া হয়েছে 3টে ডিস্ট্রিক্টে, উত্তর ত্রিপুরা জেলা, পশ্চিম ত্রিপুরা জেলা ও দক্ষিণ ত্রিপুরা জেলা। অ্যাট প্রেজেন্ট ধলাই ডিস্ট্রিক্ট ইজ দ্য মোস্ট ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা। এটা কিন্তু তোমাদের এসপিরেশনাল ডিস্ট্রিক্ট যেটা আছে সেটার মধ্যেও কিন্তু ধলাই ডিস্ট্রিক্টকে কিন্তু সামিল করা হয়েছে। ঠিক আছে, ইট ইজ দ্য মোস্ট ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা ইন টার্মস অফ সোসিও ইকোনমিক এরিয়া। ঠিক আছে, মনে রাখবে সাউথ ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা জেলা টোটাল এরিয়া ইন কিলোমিটার স্কোয়ার হচ্ছে 1534.2, পপুলেশন হচ্ছে 4,33,737, সেক্স রেশিও হচ্ছে 956, লিটারেসি হচ্ছে 85.09%, ডেন্সিটি পার কিলোমিটার স্কোয়ার হচ্ছে 283। গোমতী জেলার টোটাল এরিয়া হচ্ছে 1522.8, পপুলেশন হচ্ছে 4,36,868। তারপর সেক্স রেশিও হচ্ছে 959, লিটারেসি সাক্ষরতার হার হচ্ছে 86.19%, ডেন্সিটি পার কিলোমিটার স্কোয়ার হচ্ছে 287। তারপর উত্তর ত্রিপুরা জেলা, হেডকোয়ার্টার কি বলেছি ধর্মনগর, টোটাল এরিয়া ইন কিলোমিটার স্কোয়ার হচ্ছে 1444.5 কিলোমিটার স্কোয়ার, পপুলেশন হচ্ছে 4,15,946, সেক্স রেশিও হচ্ছে 968, লিটারেসি হচ্ছে 88.77%, ডেন্সিটি পার কিলোমিটার স্কোয়ার হচ্ছে 288। ঠিক আছে, তারপর চলে আসো সিপাহীজলা জেলা, টোটাল এরিয়া হচ্ছে 1044.78 কিলোমিটার স্কোয়ার, পপুলেশন হচ্ছে 4,84,233, সেক্স রেশিও হচ্ছে 952, সাক্ষরতার হার হচ্ছে 84.14%, ডেন্সিটি পার কিলোমিটার স্কোয়ার হচ্ছে 463। তারপর চলে আসো খোয়াইয়ের এরিয়া হচ্ছে 1005.67 কিলোমিটার স্কোয়ার, টোটাল পপুলেশন হচ্ছে 3,27,391 জন মানুষ থাকেন, সেক্স রেশিও হচ্ছে 961, লিটারেসি হচ্ছে 88.37, ডেন্সিটি পার কিলোমিটার স্কোয়ার হচ্ছে 326। তারপর পশ্চিম ত্রিপুরা জেলা, মোস্ট ইম্পর্টেন্ট, কারণ সবচেয়ে বেশি পপুলেশন কিন্তু পশ্চিম ত্রিপুরা জেলাতেই আছে। ঠিক আছে, দ্য মোস্ট ডেভেলপড ডিস্ট্রিক্ট কিন্তু ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট, সেটাও কিন্তু তোমরা কোশ্চেন কিন্তু আসতে পারে। কিন্তু এরিয়া ছোট কিন্তু মানুষ বেশি থাকে, উন্নত বেশি হচ্ছে পশ্চিম ত্রিপুরা জেলা। ঠিক আছে, তোমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে। আর সবচেয়ে বড় এরিয়া হিসাবে হচ্ছে ধলাই ডিস্ট্রিক্ট, 2400 কিলোমিটার স্কোয়ার, কিন্তু ইট ইজ দ্য মোস্ট ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা সোসিও ইকোনমিক্যালি। আর তার জন্যই এসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রামে কিন্তু ধলাই ত্রিপুরা ডিস্ট্রিক্টের কিন্তু নাম আছে, যেটা ইন্ডিয়া থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টকে চুজ করা হয়েছিল টু ডেভেলপ, সেটার মধ্যে কিন্তু ধলাই ডিস্ট্রিক্টের নামও কিন্তু আছে। ঠিক আছে, যাই হোক, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার কোথায়? আগরতলা বলেছি অলরেডি। ঠিক আছে, এরিয়া হচ্ছে 942.55 কিলোমিটার স্কোয়ার, টোটাল জনসংখ্যা হচ্ছে 9,17,534 জন। এটা এখন অনেক বেড়ে গেছে। ত্রিপুরার জনসংখ্যা ছিল 37 লাখ, সেটা 2020-তে একটা এমনিই একটা মানে কি বলবো একটা স্টাডি করা হয়েছিল, সেটা দেখা গেছে ত্রিপুরার পপুলেশন বর্তমানে 42 লাখে কিন্তু পৌঁছে গেছে। অফিসিয়াল সেন্সাস ডেটা যখনই পাবলিশ হবে তখন কিন্তু সেটা তোমরা পরীক্ষায় লিখতে পারবে, এর আগে কিন্তু লিখতে পারবে না। ঠিক আছে,
যাই হোক, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের সেক্স রেশিও হচ্ছে 972, যেটা অন্য ডিস্ট্রিক্টের থেকে সেটাও বেশি, ঠিক আছে। লিটারেসি রেট সেটাও সবচেয়ে বেশি অন্য ডিস্ট্রিক্ট থেকে, 91.69%। ডেন্সিটি হচ্ছে মানে প্রত্যেক কিলোমিটার স্কোয়ারে কতজন মানুষ থাকেন, সবচেয়ে বেশি ডেন্সিটি হচ্ছে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট 973, মানে পপুলেশন বেশি। তোমরা বলো না যে জায়গাই নেই, এত শহর, একটা বিল্ডিং এর উপর আরেকটা বিল্ডিং, সেই কথাটা বলছি, ঠিক আছে। ঊনকোটি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হচ্ছে কৈলাসহর। টোটাল তোমাদের এরিয়া হচ্ছে কত কিলোমিটার স্কোয়ার হিসেবে 591.93 কিলোমিটার স্কোয়ার। পপুলেশন হচ্ছে 2,77,335। সেক্স রেশিও হচ্ছে 966। লিটারেসি হচ্ছে 87.58%। ডেন্সিটি পার কিলোমিটার স্কোয়ার হচ্ছে 469। তোমাদের কিন্তু এগুলো ভালো করে মনে রাখতে হবে। বাকি জিনিস আমরা কালকে দেখে নেবো। আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্লাস করালাম, বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস কিন্তু তোমাদের ইজিলি আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এই ক্লাসটা আমরা আরো কন্টিনিউ করব যখনই আমাদের কিন্তু সময় হয়। তোমরা কিন্তু প্লিজ ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে এই গুরুত্বপূর্ণ ক্লাসটা সবাইকে তোমরা করে নেওয়ার সুযোগ করে দেবে, ঠিক আছে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য তোমায় যদি লাগে সিলেবাস ওয়াইজ প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস কমপ্লিট নোটস বিভিন্ন পরীক্ষার, দেন তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু ওয়ান টাইম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ছেলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।